এখানে একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে চাই। কোনো পত্রিকায় দেখলাম কোনো দলের নেতারা বলছে যে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে এই কমিশন। এটা একেবারেই আমি বলবো যে এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে আপনারা অনেকেই কনসেনসাস কমিটির মিটিংও ছিলেন, আমি একজনকে এখানে দেখছি। সেখানে যে এজেন্ডাগুলো আলোচনা হয়েছিল সেগুলো একান্তভাবেই এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি যে সমস্ত এজেন্ডা দিয়েছে সেগুলোর উপরেই শুধুমাত্র আলোচনা হয়েছে। এখানে কোনো দলের কোনো এজেন্ডা ছিল না, কোনো দলের কোনো প্রস্তাবনাকেই তারা এজেন্ডা হিসেবে গ্রহণ করেনি। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এজেন্ডা হিসেবে গ্রহণ করার জন্য, in addition to all the proposals from the NCC National Consensus Commission। সেটা ছিল লোয়ার হাউজে পিআর সিস্টেম এটাকে আলোচনা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধই রাখেনি, বরং যে এজেন্ডাগুলো ওনারাই তৈরি করে দিয়েছেন শুধু সেগুলোর উপরেই আলোচনা হয়েছে। সুতরাং এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো এজেন্ডা গ্রহণ করা বর্জন করার কোনো সুযোগ এখানে ছিল না। পরিষ্কার কথাবার্তা। আমরা অনেক পয়েন্ট আলোচনা করছি, আলোচনাটা তো বারবার হচ্ছে, এই জন্যই অনেকগুলো পয়েন্টে আমাদের প্রাথমিক দ্বিমত ছিল, আমরা অনেকটা একমতে আসছি। ডাইভার্সিফিকেশন ছিল, আমরা ইউনিফিকেশনের দিকে চেষ্টা করেছি। চিন্তার অনেক্য ছিল, একসাথে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি করার চেষ্টা করছি। করে কয়েক মাস পরে কতগুলো পয়েন্টসের উপরে ঐকমত্য কমিশন সেখানে সিদ্ধান্ত দিয়েছে, এবং সেই সিদ্ধান্তে কোন জায়গায় কতজন ছিল, কোন দল কত ছিল, সেগুলো যেটা ওনারা বই সাবমিট করেছে ফাইনালি, এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আপনারা চাইলে এই বইটির কপিও নিয়ে যেতে পারেন এখন। এবং সেখানে প্রত্যেকটা দলেরই সাক্ষ্য আছে, শুধুমাত্র এনসিপি ছাড়া। বিএনপি আর আমরা পাশাপাশি বসেই একসাথে সনদকে তুলে ধরেই স্বাক্ষর করেছি। আপনারা এটা পত্রিকা দেখেছেন এবং টিভিতে দেখেছেন। সিদ্ধান্তটা কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশন চেষ্টা করেছিলেন শতভাগকে একমত করার জন্য, এবং সেক্ষেত্রে প্রায় শতভাগেই ৬০-৬৫টা সংস্কারে আমরা একমত হয়েছি 100%। আর কিছু ছিল সেগুলো শতভাগ হয়নি, কিন্তু কোনোটাতে 90%, কোনোটাতে 80%, কোনোটাতে 75%, এরকম দল একমত হয়েছে। তো যেটাতে 90% এখানে 10% দ্বিমত আছে। তো এবং 75%-এর নিচে কোনোটাই নাই যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবং এটাই দুনিয়ার রীতি। যে দলটি এখন বিরোধিতা করছেন তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একই রকম। ওনারা যখন স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করেন সেখানে মেজরিটির যে রায় সেটাই তো ওনারা সিদ্ধান্ত হিসেবে নেন। 90% লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন। আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই, যে মেজরিটির যে দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐকমত্য না হয়। তো সুতরাং একই দুনিয়ায় প্রচলিত রীতিতে শতভাগ এক করার সার্বিক প্রচেষ্টা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে 90% লোক একমত হয়েছে, 80% হয়েছে, সেগুলোকেই কমিশন সিদ্ধান্ত দিতে ঘোষণা দিয়েছে। এটা ওপেন, ওনাদের বইতে এটা লেখা আছে। আপনারা চাইলে বই ওপেন করে দেখতে পারেন, আমরা কপি দিতে পারি, আপনারা কপি নিতে পারেন, অথবা আমরা কপি করে আপনারা দিতে পারি। সেখানে আপনারা দেখবেন যে কত দল, কোন কোন দল কত % একমত, কত % দ্বিমত। তো প্রচলিত নিয়মে মোর দেন 3/4 সমর্থনে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো দলের সেখানে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ার তো সকলেরই আছে। নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন, তবে আমি একটু বলতে চাই। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমি এটার সাথে একমত না, এই জন্য আমি নোট অফ ডিসেন্ট দিলাম। তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট। অ্যান্ড নোট অফ ডিসেন্টের উদাহরণ আমাদের দেশে
কোর্টগুলোতে আছে। যেমন হাইকোর্টে যদি 3 বিচারপতির সমন্বয়ে কোনো বেঞ্চ হয়, 2 জন যদি একমত হইয়া রায় দেন, আরেকজন যদি দ্বিমত পোষণ করেন, দ্বিমতটা কিন্তু নোট অফ ডিসেন্ট না, তার চেয়েও দুর্বল বা স্ট্রং, তারপরেও রায় হয়, যেখানে 2 জনে একমত হন সেটাই রায় হয়ে যায়। একজনের ভিন্নমত, এখানে আইনের আর কোনো গুরুত্ব থাকে না। যেমন জামাত ইসলামীর রেজিস্ট্রেশন যে বাতিল করেছে যে কোর্ট, সেই কোর্টটা ছিল 3 জন বিচারপতির বেঞ্চ। সেই বেঞ্চে 2 জন জামাতের ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশনকে বাতিল ঘোষণা করেছেন, আরেকজন দ্বিমত পোষণ করে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা যাবে না মর্মে রায় দিয়েছেন। আসল বাস্তবায়ন হয়েছে কোনটা? বাস্তবায়ন তো হয়েছে যে 2 জন যে রায়টা দিয়েছেন সেটাই বাস্তবায়ন হয়েছে, এবং সেক্ষেত্রে দীর্ঘদিন আমাদের রেজিস্ট্রেশন ছিল না। তো ইটস ভেরি সিম্পল। এখন একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে, তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে। এখন নির্বাচনের আছে মাত্র আপনি 3 মাস 90 দিন, তাহলে এরকম নোট অফ ডিসেন্ট প্রত্যেক দলের একটা একটা করে যদি পাঠায়, তাহলে প্রত্যেক দিনই তো গণভোট একটা একটা করে করার পরেও আরও থেকে যাবে। আমি যদি প্রত্যেক দিন একটা গণভোট করি, একটা পয়েন্টে প্রত্যেক দিন একটা গণভোট করি, তো তাহলে তো 90টারও বেশি নোট অফ ডিসেন্ট সব দল মিলেলে সব পয়েন্ট মিলে হয়ে যাবে। এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করার সূর্যের আড়ালে, সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে করছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2 নম্বর যেটা ওনারা বলছেন যে এটা জনগণের সাথে প্রতারণা হয়েছে, আমি তো মনে করি সকল দলের ঐক্যের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের কনসেনসাস কমিশন দিয়েছিলেন, এটা জনগণের প্রত্যাশাকেই পূরণ করেছে। এর বিপরীতটা হচ্ছে জনগণের সাথে ভিন্নতা, জনগণের চিন্তার সাথে ভিন্নতা। আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাই না, এই জন্যে আমরা সবসময় জামাত ইসলামী অত্যন্ত সাবধান থাকি যাতে রাজনৈতিক দলগুলোর সাথে মধ্যে পারস্পরিক কটু বাক্যবাণে নিজেদের ভিতরে সম্পর্কের ঘাটতি না ঘটে, এবং রাজনীতিতে একটি অসুন্দর, অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য এক ধরনের পরিবেশ তৈরি যাতে না হয়। যেমন এখন নির্বাচন সামনে আসে, আমরা যদি রাজনৈতিক দলগুলো একে অন্যকে এইভাবে আক্রমণ করতে থাকি, অথবা কোনো একটা বিষয় নিয়ে একেবারে কঠোর অবস্থানে চলে যাই, তাহলে তো একটা সুস্থ নির্বাচনের জন্য যে পারস্পরিক সম্পর্ক দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেটা কিন্তু ক্ষুণ্ণ হতে থাকবে। 2 নম্বর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গণভোট। গণভোট কিসের উপরে? গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের যে চার্টার তৈরি হয়েছে এবং যেটা সাবমিশন হয়েছে সেটার উপরে গণভোট। এটা হচ্ছে একটা ভিন্ন সাবজেক্ট, আর জাতীয় নির্বাচন হচ্ছে একটা আলাদা একেবারে ভিন্ন সাবজেক্ট। জনপ্রতিনিধি ঠিক করা, রাষ্ট্র গঠন কারা পরিচালনা সেটা করা, একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন। আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো সবসময় হতে পারে না। তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। আমরা নির্বাচনটাকে একেবারে স্বচ্ছ সুন্দর করতে চাই, কোনো কিছুকে ভেজাল মিশ্রিত করে আগামী নির্বাচন সংশয়পূর্ণ বা অনিশ্চয়তা এগুলো যাতে কোনোভাবে তৈরি না হয়, আমরা সেই পরিবেশটা চাই। এবং আমরা সংশ্লিষ্ট যারা করছেন তাদের প্রতি আমি এই আবেদন জানাতে চাই যে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো ইস্যুকে সামনে এনে এই সময় ক্ষেপণ করে স্বল্প সময়ের ভিতরে একটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত উত্তাপ এবং সংশয়, মিসট্রাস্টের মানে একে অন্যের প্রতি আস্থাহীনতার যে পরিবেশ, সেটা যেন না হয় আমি সে অনুরোধ করছি। একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে, তাহলে
সামনে আমাদেরকে দুইটা নির্বাচন করতে হবে, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। তো দুটা নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না, তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ই নেই, তো তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে, অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে। এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্যে আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সেই আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো গ্রহণ করবেন। সরকার কিন্তু এখনও সেটা করেনি। আমরা এর ভিতরে কোনো দুরভিসন্ধি আছে কি না এটা আমরা বুঝতে পারছি না। আমি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে যে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কোঅপারেশনের প্রয়োজন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। আমি সেই জন্য আবার রিপিট করতে চাই যে আপনি আর সময় বিজ্ঞাপন না করে কি আচ্ছা আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায়ও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। যদি পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, বুঝে হোক, যে কারণে হোক, চাপে হোক, স্বাভাবিকভাবে হোক, কারণ এখন তো চাপ আছে। যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে এবং এই দায়িত্ব নিয়েই আপনাকে মানুষের কাছে আপনাকে দাঁড়াতে হবে।